বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি প্রথম বর্ষ এবং মাস্টার্সের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ সামষ্টিক অর্থনীতির অর্থ এবং আর্থিক নীতি। আজকে হচ্ছে লেকচার নাম্বার 2। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফিশারের বিনিময় সমীকরণ অথবা নগদ লেনদেন তত্ত্ব। এই যে ফিশারের বিনিময় সমীকরণ বা নগদ লেনদেন তত্ত্ব, এটি সম্পর্কে আমি প্রথম ক্লাস করে ফেলেছি। আজকের ক্লাস হচ্ছে দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে এই বিষয়টাকে আমি চিত্রের মাধ্যমে কি করব, আলোচনা করব। অর্থাৎ যে ফিশারের যে নগদ লেনদেন তত্ত্ব অথবা ফিশারের যে বিনিময় সমীকরণ, এইটা গত ক্লাসে যে আমি গাণিতিকভাবে যেটা ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, আজকে এটা আমি চিত্রের মাধ্যমে ওনার বক্তব্যটাকে ব্যাখ্যা করব। ফিশারের বিনিময় সমীকরণের বক্তব্যটা কি? বক্তব্যটা হচ্ছে অর্থের পরিমাণ যদি কি হয় বাড়ে, দাম স্তর কি হবে বাড়বে, আর দাম স্তর বাড়লে ভ্যালু অফ মানি কি হবে কমবে, অর্থের মূল্য কমবে। তাহলে সম্পর্ক দেখো, অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বাড়ে এবং দাম স্তর বাড়লে অর্থের মূল্যটা কি হয় কমে। এবং আমরা গত ক্লাসে দেখিয়েছি যে যদি ভেলোসিটি অফ মানি, বাংলায় অর্থের প্রচলন গতি বলে, এবং যে লেনদেনযোগ্য দ্রব্যের পরিমাণ যেটাকে টি দ্বারা প্রকাশ করেছি, এটা যদি কি থাকে কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে যদি অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয় তাহলে দাম স্তর কয় গুণ হয়? দ্বিগুণ হয়। ঠিক আছে। এখন আর দাম স্তর দ্বিগুণ হলে অবশ্যই অর্থের মূল্যটা কি হবে? কমে আসবে, অর্ধেকে চলে আসবে। এখন এই বিষয়টাকে আমি একটু চিত্রের মাধ্যমে দেখাবো। তবে এখানে একটা বিষয় বলে রাখি যে এই যে মূল বিষয় যেটা আমার আছে, যে অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বাড়ে, দাম স্তর বাড়লে অর্থের মূল্য কমে, এটাকে আমি দুটো অংশে বিভক্ত করছি। একটা অংশে হচ্ছে অর্থের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, দাম স্তর কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে। আর দ্বিতীয় অংশে দাম স্তর বৃদ্ধি পেয়েছে, অর্থের মূল্য কি হয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে এখানে চিত্র হবে কয়টা? দুটো চিত্র হবে। একটা চিত্রে অর্থের পরিমাণ এবং দাম স্তরের ভিতরে একইমুখী সম্পর্ক দেখাবে, আর অপর চিত্রে দাম স্তর এবং অর্থের মূল্যের ভিতরে বিপরীত সম্পর্ক দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে প্রমাণ করে দেখিয়েছি যে ভ্যালু অফ মানি ইকুয়াল টু হচ্ছে 1/p। 1কে প্রাইস দ্বারা ভাগ করলে ভ্যালু অফ মানি কি হয়? পাওয়া যায়। এই জন্য আমি বলেছি যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে। আজকে যদি প্রথম ক্লাস যদি কেউ দেখাতে চলে আসো, তাহলে দেখবে তুমি কিছু বুঝতেছো না। একটা সহজ বিষয়কে তুমি কি করেছো? কঠিন করে ফেলেছো, যেহেতু তুমি ধারাবাহিকতা রক্ষা কি করো নাই। আমার ক্লাসগুলো যদি পেতে চাও তাহলে এক কাজ করবে, জাস্ট গুগলে ফেসবুকের লিঙ্ক থেকে যারা আসো তাদেরকে বারবার বলছি ফেসবুকের লিঙ্ক থেকে দেখবে না, এতে ইউটিউবের মাধ্যমে দেখবে কোয়ালিটি খারাপ থাকে। তোমরা একটু কষ্ট করে গুগলে গিয়ে শুধু আকমল লিখবে, অথবা ইউটিউবের সার্চে গিয়ে আকমল লিখবে, সাথে সাথে দেখবে আকমল হোসেন মালিহা চলে আসছে। ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে দেখবে আমার চ্যানেলটা দেখাবে, একটা গোলবৃত্ত আছে, চ্যানেল দেখাচ্ছে, কিন্তু চ্যানেলে তুমি এখনো প্রবেশ করতে পারো নাই। এই গোলবৃত্তের ভিতরে ছোট্ট মেয়ের ছবি আছে, এটাতে ক্লিক করবে। ক্লিক করলে চ্যানেলের ভিতরে চলে আসবে, উপরে দেখবে হোম লেখা আছে, ভিডিও লেখা আছে, প্লে লিস্ট লেখা আছে। তুমি প্লে লিস্টে যাও। প্লে লিস্টে যাওয়ার পর এখন তুমি দেখবে ফার্স্ট ইয়ারের ম্যাক্রো ইকোনমিক্সের উপর ক্লাস দেওয়া আছে ধারাবাহিকভাবে। মাইক্রো ইকোনমিক্স তো অনেক ক্লাস, কোর্স প্রায় কি শেষের দিকে, মনে হয় শেষ। ঠিক আছে, সামান্য ক্লাস বাকি থাকতে পারে। তারপর কি আছে? গণিতের ক্লাস প্রায় কোর্স শেষ, পরিসংখ্যানের ক্লাস কোর্স কি শেষ। ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেওয়া আছে, সেগুলো তোমরা কি করবা? দেখবে। এবং এখনো প্রচুর সময় আছে আমাদের প্রিপারেশন নেওয়ার জন্য। আমরা প্রতিদিন যদি নিয়মিত যদি লেখাপড়া যদি করি, তাহলে ইনশাল্লাহ আমাদের রেজাল্ট ভালো হবে। আসো এই বিষয়টাকে আমি চিত্রের মাধ্যমে দেখাবো। আমি উপরের যে চিত্র, এখানে চিত্রটা দুইটা পোরশন হবে, একটা উপরে, হ্যাঁ, উপরের চিত্রে আমি অর্থের পরিমাণ আর দাম স্তরের ভিতরে সম্পর্ক দেখাবো। অর্থের পরিমাণ আর দাম স্তরের ভিতরে সম্পর্কটা আমি দেখাবো কোথায়? উপরের চিত্রে। আমি এক কাজ করি,
এটা একটু মুছে ফেলি, তাহলে আমার চিত্রটা আরেকটু উপরে উঠাতে পারবো, তো নিচের চিত্রে আঁকতে আমার একটু কি হবে, সুবিধা হবে। আমি উপরের চিত্রে আমি অর্থের পরিমাণ আর দাম স্তরের ভিতরে সম্পর্ক দেখাবো। আমি এখানে কি করেছি, অর্থের পরিমাণ ধরেছি, আর এখানে কি ধরেছি, দাম স্তর ধরেছি। এখন একটা জিনিস লক্ষ্য করো, অর্থের পরিমাণ যদি শূন্য হয়, দাম স্তর কত হবে, শূন্য হবে। কারণ একটা অর্থের পরিমাণ শূন্য, যে লেনদেনের জন্য কোনো টাকাই নাই, অর্থ নাই অর্থনীতিতে, তাহলে কিন্তু ওই যে আমরা 10 টাকা 20 টাকা 5 টাকা বলি না, ওই দাম আর কি থাকবে না। অর্থনীতির দ্রব্য বিনিময় অর্থনীতিতে কি চলে যাবে। দ্রব্য বিনিময় অর্থনীতি মানে কি, যে 1 কেজি চালের বিনিময়ে 1.5 কেজি কি আটা মিলে, ঠিক আছে, ওইভাবে কি চলে যাবে, তার বিনিময় মূল্যটা কি পাওয়া যাবে। আর এই যে বিনিময় মূল্যকে অর্থের মাধ্যমে যেটা প্রকাশ করে যে দাম বলি, অর্থ না থাকলে সে দাম তো আর আসবে না। এই জন্য আমাদের যে এই অর্থের পরিমাণ আর দামের ভিতরে রেখাটা মূল বিন্দু থেকে স্টার্ট হবে। কোথা থেকে স্টার্ট হবে, মূল বিন্দু হতে কি হবে, স্টার্ট হবে। ঠিক আছে, এখানে আমি একটা কথা বলি, যে আমি অলরেডি 3টা বই দেখেছি, আমাদের বাংলা ভাষার বই, 3টা বই। এই 3টা বইতে কি করেছি, অর্থের পরিমাণ এবং দামের ভিতরে সুবিধা আরো অনেক বইতে হবে, ম্যাক্সিমাম বইতে হবে, যে 45 ডিগ্রি রেখা কি করেছে, অঙ্কন করেছে। এই 45 ডিগ্রি রেখা অঙ্কন করে বলেছে এই রেখাটা অর্থের পরিমাণ আর দামের ভিতরে কি দেখে, সম্পর্ক দেখায়। অর্থের পরিমাণ এবং দামের ভিতরে এই 45 ডিগ্রি রেখাটা কি দেখায়, সম্পর্ক দেখায়। আসলে এই ধরনের রেখা আঁকাটা ভুল। কি বলেছি, এই ধরনের রেখাটা আঁকা ভুল, 45 ডিগ্রি রেখাটা আঁকা কি ভুল, আবারও বলছি ভুল। এবং অধিকাংশ বইতে কি করবে দেখবে, এমনকি নেটে সার্চ মারলেও কি কিছু কিছু চিত্র কি পাবে এভাবে 45 ডিগ্রি রেখা আছে। কারণ আমি কিছু আপলোড করলে ওটা নেটে কি হবে, চলে আসবে। ভুল কেন বলেছি দেখো, তাহলে একটু মাথা দিয়ে মগজ দিয়ে কি করতে হবে, একটু বুঝতে হবে এটা ভুল কি না। ঠিক আছে, হ্যাঁ, যে আমি একজন বললাম এটা ভুল, আর বাকিরা স্যাররা বই লিখেছেন, ওনারা বলেছেন এটা কি এই ঠিক, নেটও পাওয়া যায় এটা কি এই ঠিক, আর আমি একজন বলে ফেললাম ভুল। তো ঠিক আছে, তাহলে আমাকে যুক্তি দিয়ে কি করতে হবে, বোঝাতে হবে। কারণ সায়েন্সের কিছু বেসিক নলেজ আছে, সায়েন্সের, ঠিক আছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে কিছু বেসিক নলেজ আছে, ওইটাকে খাটালে দেখা যাবে যে এই চিত্রে মারাত্মক একটা ভুল রয়েছে। সেই ভুলটা কি, প্রথমে আমরা 45 ডিগ্রি রেখার বৈশিষ্ট্য কি, 45 ডিগ্রি রেখার বৈশিষ্ট্য হচ্ছে এর প্রত্যেকটা বিন্দুতে ভূমি দূরত্ব আর লম্ব দূরত্ব সমান। এর মানে এটা যদি 45 ডিগ্রি রেখা হয়, তাহলে মনে করো যে এই যে ভূমি দূরত্ব আর এই লম্ব দূরত্ব কি হবে, এই ভূমি দূরত্ব আর এই লম্ব দূরত্ব সমান হবে। অর্থাৎ এখানে যদি 1000 কোটি হয়, তাহলে এখানেও কত, 1000 কোটি। ঠিক আছে, ভূমি দূরত্ব এবং কি হবে, লম্ব দূরত্ব কি হবে, সমান হবে। ঠিক আছে, আমি আবারও বলছি, এই রেখাটা যদি কি হয় 45 ডিগ্রি যদি হয়, তাহলে অবশ্যই এই রেখার প্রত্যেকটা বিন্দুতে ভূমি দূরত্ব আর লম্ব দূরত্ব সমান হবে। তারপর দেখো এখানে 1000 হলে এখানে কত, 2000 কোটি। ঠিক আছে, তাহলে এখানে 1000 হলে এখানেও কত, 2000 কোটি। এই যে এখানে এই বিন্দুতে ভূমি দূরত্ব 1000, লম্ব দূরত্ব 1000, এই বিন্দুতে ভূমি দূরত্ব 2000, লম্ব দূরত্ব কত, 2000। ভূমি দূরত্ব আর লম্ব দূরত্ব কি হবে, সমান হবে। এখন তুমি নিজেকে প্রশ্ন করো যে অর্থের পরিমাণ 1000 কোটি হলে দাম স্তর 1000 কোটি, অর্থের পরিমাণ 2000 কোটি হলে দাম স্তর 2000 কোটি, দাম স্তর 2000 কোটি, এটা কি কখনো সম্ভব হতে পারে কিনা সেটা বলো। এইটা কি কখনো সম্ভব হতে পারে কিনা বাস্তবে সেটা বলো তোমরা। এবং হিসাব করলে দেখা যায়, মনে করো সেন্ট্রাল ব্যাংক 10,000 কোটি টাকা ছেড়েছে, কত, 10,000 কোটি টাকা। তাহলে এই 45 ডিগ্রি রেখা অনুযায়ী 10,000 কোটি, দাম স্তরও কত হয়ে গেছে, 10,000 কোটি। এটা কি সম্ভব? এটা হচ্ছে সম্পূর্ণরূপে কি অসম্ভব, সম্পূর্ণরূপে কি অসম্ভব। এটা অসম্ভব ব্যাপার, এটা কখনো কি হতে পারে না। আচ্ছা, তাহলে ওনারা 45 ডিগ্রি রেখা কেন এঁকেছেন আমি বলি। ওনারা 45 ডিগ্রি রেখা এঁকেছেন এই জন্য, ওনারা বলেছেন যে দেখো অর্থের পরিমাণ দ্বিগুণ হয়েছে, এটা 1000 হলে 45 ডিগ্রি রেখা যে এটা যদি দ্বিগুণ হয়, এটাও কয় গুণ হবে, দ্বিগুণ হবে, এটাও কয় গুণ হবে, দ্বিগুণ হবে। ঠিক আছে,
হ্যাঁ, এটা 1000 থেকে 2000 হয়েছে, এটাও 1000 থেকে কি হয়েছে 2000 হয়েছে, মানে মানে 40 রেখাতে স্বাভাবিক যে এটা যদি এটাতে 3000-এ গেলে এটাও কি হবে 3000-এ যাবে। অথবা ওনারা বোঝাতে চাচ্ছেন কি যে অর্থের পরিমাণ যে হারে বাড়ে দাম স্তর একই হারে বাড়ে। অর্থের পরিমাণ যে হারে বাড়ে দাম স্তর কি হয় একই হারে বাড়ে। ওই যে ফিশার প্রমাণ করেছেন, আমি গত ক্লাসে দেখিয়েছি গাণিতিক সমীকরণের মাধ্যমে, যে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর কি হয় দ্বিগুণ হয়। অর্থাৎ অর্থ যে হারে বাড়ে দাম স্তর কি হয় সে হারে বাড়ে। সেইটা দেখানোর জন্য ওনারা কি করেছেন, এই ফটিকের বি রেখা অঙ্কন করেছেন। কিন্তু ওনাদের বোঝা উচিত, জানা উচিত ছিল যে অর্থ যে পরিমাণ বাড়ে দাম স্তর যদি একই হারে বাড়ে, মানে আনুপাতিক সম্পর্ক যদি দেখাতে হয়, কি দেখাতে হয় আনুপাতিক সম্পর্ক যদি দেখাতে হয়, তাহলে 45 ডিগ্রি রেখার প্রয়োজন নেই। আনুপাতিক সম্পর্ক দেখাতে হলে রেখাটা মূল বিন্দু হতে উত্থিত হতে হবে, মূল বিন্দুগামী হতে হবে এবং সরল আকৃতির হতে হবে। আনুপাতিক সম্পর্ক মানে কি? আনুপাতিক সম্পর্ক হচ্ছে ভূমি অক্ষের ধরা যেটা চলক যে হারে বাড়ে লম্ব অক্ষের ধরা চলক কি হয় ঠিক সে হারে বাড়ে। এবং সেটা দেখাতে হলে দুটো শর্ত, একটা হচ্ছে রেখাটা মূল বিন্দু হতে উত্থিত হতে হবে। এই দেখো, এদিকে এম ধরেছি, এদিকে পি ধরেছি, রেখাটা কি হতে হবে মূল বিন্দু হতে উত্থিত হতে হবে এবং কি হতে হবে সরল আকৃতি হতে হবে। তাহলে এই রেখাটা কি নির্দেশ করবে? আনুপাতিক সম্পর্ক নির্দেশ করবে। মানে অর্থের পরিমাণ যে হারে বাড়ে দাম স্তর ঠিক সেই হারে বাড়ে, এটা দেখাবে। আমি প্রমাণ দেখাচ্ছি তোমাদেরকে। মনে করো এই বিন্দুটা হচ্ছে 10, এখানে 2, আর দাম 10টা, অর্থের পরিমাণ 10 ইউনিট হলে দাম হচ্ছে কত 2 টাকা। ক্লিয়ার? আচ্ছা, ভালো কথা। মনে রাখো এই রেখার ঢাল হচ্ছে কত 1/5। এই রেখার ঢাল কত 1/5। ঢাল মানে কি? হ্যাঁ, আর 45 ডিগ্রি রেখার ঢাল কত জানো? 45 ডিগ্রি ঢাল হচ্ছে 1। মনে রাখবো 45 ডিগ্রি রেখার ঢাল কত 1। কেন 1? এই দেখো, ঢাল মানে কি? ঢাল হচ্ছে লম্ব বাই কত, কি লিখলাম, ঢাল হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক আছে, দেখো তো এখানে ঢাল কত 1000 বাই 1000 সমান 1। এখানে ঢাল কত 2000 বাই যে কত 2000 কত 1। 45 ডিগ্রি রেখার ঢাল কত 1, প্রত্যেকটা বিন্দুর ঢাল 1। এই জন্য 45 ডিগ্রি রেখাতে ভূমি দূরত্ব আর লম্ব দূরত্ব কি হয় সমান হয়। আর এই রেখার ঢাল কত ধরেছি 1/5। দেখো তো দাম অর্থ পরিমাণ 10 ইউনিট হলে দাম কত 2 টাকা। ভালো কথা। আর অর্থের পরিমাণ যদি কত হয় 10 আর 10 কত 20 ইউনিট হলে দাম কত হবে? দেখো এই 2 এই কত হবে 4 হবে। ঠিক আছে, দাম 4 হবে। দেখো তুমি যে লম্ব বাই ভূমি 2/10 সমান 1/5 ঢাল। ঠিক আছে, আবার এই বিন্দুতে দেখো লম্ব বাই ভূমি, লম্ব কত, লম্ব হচ্ছে এতটুকু মানে কত 4, ভূমি কত এই বিন্দুতে এতটুকু কত 20, 4/20 কত 1/5 ঢাল। অর্থাৎ আমরা জানি সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল কি থাকে সেম থাকে। তাহলে এখানে যদি ঢাল যা হবে এখানে ঢাল কি হবে একই হবে। এখানে যদি 1/5 হয় এখানে 1/5 হবে। অথবা এখানে যদি 2/10 হয় এখানে 4/20 হতে বাধ্য, 4/20 হতে কি বাধ্য। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো দাম 10 থেকে 20 কয় গুণ, সরি অর্থের পরিমাণ 10 থেকে কত 20 কয় গুণ হয়েছে দ্বিগুণ। দাম স্তর 2 হতে কি 4 কয় গুণ হয়েছে দ্বিগুণ। বুঝতে পেরেছ না বুঝো নাই? এর মানে কি যে অর্থের পরিমাণ যে হারে বাড়ে দাম স্তর কি হচ্ছে একই হারে বাড়ে। অর্থের পরিমাণ যে হারে বাড়ে দাম স্তর কি হয় একই হারে বাড়ে। এক্ষেত্রে রেখাটা কি হতে হবে এই অর্থের পরিমাণ যে হারে বাড়ে দাম স্তর ঠিক সে হারে বাড়ে, সেটা বোঝানোর জন্য রেখাটা কি হতে হবে? রেখাটা হতে হবে মূল বিন্দু হতে স্টার্ট হবে আর এই হবে। বুঝতে পেরেছ? সরল আকৃতির হবে। দেখো তোমরা বোঝার চেষ্টা করো। দেখো বাবাজি এখানে কত ঢাল কত ধরেছি 1/5 ধরেছি, তো এখানে 10 আর এখানে কত 2 ধরেছি, তো 2/10 1/5। তো এখানে যদি কত হয় 10 হয় তো এখানে কি হবে 20 হবে। ঠিক আছে, এতটুকু 10 আর 10 কত 20, এতটুকু 2 আর 2 কত 4,
তো ঢাল কত, 4/20 কত, 4/20 কত, 1/5। আশা করি বুঝতে পেরেছ। অর্থের পরিমাণ কি হয়েছে দ্বিগুণ, দাম স্তর কয় গুণ হয়েছে দ্বিগুণ, মানে অর্থের পরিমাণ যে হারে বাড়ে দাম স্তর ঠিক সেই হারে বাড়ে। তাহলে আমার কি প্রয়োজন পড়েছে, অর্থের পরিমাণ যে হারে বাড়ে দাম স্তর ঠিক সে হারে বাড়ে। অর্থের পরিমাণ দ্বিগুণ করলে দাম স্তর দ্বিগুণ হয়, এটা দেখানোর জন্য রেখাটা আমি 45 ডিগ্রি অঙ্কন করব। কেন আমি 45 ডিগ্রি অঙ্কন করব? কারণ 45 ডিগ্রি অঙ্কন করলেই আমার ভূমি অক্ষের পরিমাণ আর লম্ব অক্ষের পরিমাণ কি হয়ে যায়, পরস্পর সমান হয়ে যায়। ভূমি অক্ষের পরিমাণ আর লম্ব অক্ষের পরিমাণ সমান হয়ে যায়, মানে অর্থের পরিমাণ আর দামটা কি সমান হয়ে যায়। আমারও মনে হয় বিজ্ঞ শিক্ষকবৃন্দ, অধ্যাপকবৃন্দ যারা বই লিখেছেন তারা একটু মনে হয় সতর্ক হয়ে কি করা লেখাটা ভালো, যে একটু অ্যানালাইসিস করে লেখাটা ভালো। যে 45 ডিগ্রি রেখার আমি দেখেছি যে আমাদের অর্থনীতিতে 45 ডিগ্রি রেখার অপপ্রয়োগ হয়। কার অপপ্রয়োগ হয়? 45 ডিগ্রি রেখার অপপ্রয়োগ হয়। আমরা 45 ডিগ্রি রেখা ইউজ করি কেন? আমরা 45 ডিগ্রি রেখা ইউজ করি শুধুমাত্র ভূমি দূরত্ব আর লম্ব দূরত্ব কোথায় সমান সেটা কি বোঝার জন্য আমরা 45 ডিগ্রি রেখা অঙ্কন করি। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আমি এখানে একটা কথা বলে রাখি, যে তোমাদের ওই যে ফার্স্ট ইয়ারে কি আছে, ভোগ আছে, হ্যাঁ ভোগ চ্যাপ্টার আছে, দেখবা যে এইটা হচ্ছে 45 ডিগ্রি রেখা, ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে 45 ডিগ্রি রেখা, ক্লিয়ার। আর এই দেখো দীর্ঘকালীন ভোগ রেখা কিন্তু 45 রেখার নিচ দিয়ে যায়। দীর্ঘকালীন ভোগ রেখাটা কি হবে, 45 ডিগ্রি রেখার কি হয়ে যায়, নিচ দিয়ে যায়। কখনো দীর্ঘকালীন ভোগ রেখা 45 ডিগ্রি রেখার উপর দিয়ে যায় না, কখনো কি উপর দিয়ে যাবে না। দেখো আমি নিচ দিয়ে যায়, কেন নিচ দিয়ে যায় আমি দেখাচ্ছি। যে ও ওয়াই নট আই এ ভোগ হচ্ছে কত, ই নট ওয়াই নট, উপর দিয়ে গেলে কত হবে, এফ নট ওয়াই নট। আর 45 ডিগ্রি রেখার এই যে এস নট, দেখো ও ওয়াই নট আই যে কথা আর এস নট ওয়াই নট কি একই কথা। যদি বলি যে ও ওয়াই নট যে কথা, এস ওয়াই নট একই কথা, যেহেতু 45 ডিগ্রি রেখা ভূমি আর লম্ব কি সমান। এখন আবার ভোগ রেখাটা যদি দীর্ঘকালীন উপর দিয়ে যায় তাহলে আয়ের চেয়ে কে বেশি, ভোগ বেশি, আয়ের চেয়ে ভোগ বেশি। দীর্ঘকালে আয়ের চেয়ে ভোগ বেশি হওয়ার কি কথা না, আয়ের চেয়ে কি হবে, ভোগ কম হবে। এই জন্য দীর্ঘকালীন ভোগ রেখা কি হবে, এই 45 ডিগ্রি রেখার নিচ দিয়ে যাবে। ও ওয়াই নট আয়ে ভোগ কত, ই নট ওয়াই নট। কারণ আমি জানি এই আয় যে কথা আর এস নট ওয়াই নট কি একই কথা, হ্যাঁ ঠিক আছে। যদি এই আয় আর এই ভোগ যদি সমান হতো, আয় আর ভোগ কি হতো, সমান হতো। কারণ ভোগ রেখা অনুযায়ী ভোগটা কত, ই নট ওয়াই নট, মানে আয়ের চেয়ে ভোগটা কি কম। কিভাবে বুঝলাম আয়ের চেয়ে ভোগটা কম, এই আয় যে কথা 45 ডিগ্রি রেখা অনুযায়ী এইটা কি একই কথা, কিন্তু ভোগ কতটুকু, এতটুকু, মানে ভোগ কি কম। এবং তোমরা লক্ষ্য করবে যখন আমরা স্বল্পকালীন ভোগ রেখা যখন অঙ্কন করি, আমরা যখন কি করি, স্বল্পকালীন যখন ভোগ রেখা অঙ্কন করি, এই যে এটা 45 ডিগ্রি রেখা না, এই দেখো আমরা স্বল্পকালীন ভোগ রেখা অঙ্কন করেছি। তাহলে আমরা বলি কি এই বিন্দুতে আয় আর ভোগ সমান। কোন বিন্দুতে, এই ই নট বিন্দুতে আয় আর ভোগ সমান, ওয়াই ইকুয়াল টু কত, সি। সো সঞ্চয় 0 কোন বিন্দুতে, এই ই নট বিন্দুতে। কেন, এই ই নট বিন্দু 45 ডিগ্রি রেখার উপরে অবস্থিত, আয় আর ভোগ কি সমান, ঠিক আছে। কিন্তু এরপরে দেখা যাবে যে এই আয়ে ভোগ এতটুকু, ঠিক আছে, অর্থাৎ আয়ের তুলনায় ভোগটা কি কম, আয়ের তুলনায় ভোগটা কম। কেন, এই যে আয় ও ওয়াই ওয়ান আয় ভোগ কতটুকু, ভোগ পরিমাপ করতে হবে কোন রেখা অনুযায়ী, ভোগ রেখা অনুযায়ী। এই ও ওয়াই ওয়ান আয়ে ভোগটা কত, ই1 ওয়াই1। কিভাবে আয়ের চেয়ে এই ভোগ ই1 ওয়াই1, মানে ও ওয়াই1 এর চেয়ে ই1 ওয়াই1 ছোট, সেটা কিভাবে বুঝলাম। কারণ ও ওয়াই1 যে দূরত্ব 45 ডিগ্রি রেখা অনুযায়ী ই2 ওয়াই1 একই দূরত্ব, কিন্তু ভোগটা হয়েছে কতটুকু, ই1 ওয়াই1, অর্থাৎ কে ছোট, ভোগটা কি ছোট। তাহলে এইভাবে আমরা অর্থনীতি 45 ডিগ্রি রেখার ব্যাপারটা ঘটাই যে এর প্রত্যেকটা বিন্দুতে ভূমি আর লম্ব কি সমান। এখন আমার মূল রেখাটা কি বলেছে কথা শুনো, মূল রেখাটা যদি এই 45 ডিগ্রি রেখার নিচে হয় তাহলে আমার লম্ব অক্ষে যাকে ধরেছি তার পরিমাণটা কম, আর মূল রেখাটা যদি 45 ডিগ্রি রেখার উপরে হয় তো লম্ব অক্ষে যাকে ধরেছি তার পরিমাণটা কি বেশি। আর মূল রেখাটা যদি 45 ডিগ্রি রেখার উপরে অবস্থান করে তাহলে ভূমি আর লম্ব কি হবে, সমান হবে। তা আমি এখন একটা কথা বলতে চাচ্ছি, তোমরা অনেকের কাছে এটা হতে পারে যে অনেক বইতে তো 45 ডিগ্রি রেখা আছে, স্যার তো 45 ডিগ্রি রেখা আঁকলো না। আমি বললাম এটা রং, কারণ 45 ডিগ্রি রেখা আঁকলেই
এই ভূমি দূরত্ব আর লম্ব দূরত্ব কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এর মানে অর্থের পরিমাণ 1000 কোটি, দাম স্তর 1000 কোটি। অর্থের পরিমাণ 2000 কোটি, দাম স্তর কি 2000 কোটি। এটা কি সম্ভব? অর্থের পরিমাণ 1000 কোটি আর দাম স্তর 2000, দাম স্তর 2000 কোটি, সরি অর্থের পরিমাণ 2000 কোটি আর দাম স্তর 2000 কোটি? অসম্ভব ব্যাপার। এই জন্য এটা কখনো কি হতে পারে না, এটা খেয়াল রাখবে। তাহলে আমি কি করব, আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি তোমার অর্থের পরিমাণ, অর্থের এই যে রেখা রাখছি না, হ্যাঁ এই রেখাটা হচ্ছে পি ইজ ফাংশন অফ এম, মানে দাম স্তর অর্থের পরিমাণের উপর নির্দেশ করে। ঠিক আছে, তাহলে আমি যখন চিত্র আঁকবো তখন আমি বলবো, এর আগে আমি বর্ণনা দেব অর্থের পরিমাণ ফিশারি বিনিময় সমীকরণটা অথবা নগদ লেনদেন তত্ত্বটা নিম্নের চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হলো। তারপরে আমি বলবো এটা যে আমরা জানি অর্থের পরিমাণ বাড়লে দাম, আমরা বিনিময় সমীকরণ হতে দেখেছি, বিনিময় সমীকরণ হতে দেখেছি অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বাড়ে, অর্থাৎ অর্থের পরিমাণের সাথে দাম স্তরের একইমুখী সম্পর্ক হবে। এবং আরও আমরা জানি অর্থের পরিমাণ যে হারে বাড়ে দাম স্তর সেই একই হারে কি হয়, বাড়ে। ফলে দাম স্তর এবং অর্থের পরিমাণের ভিতরে সম্পর্ক নির্দেশকারী রেখা মূলবিন্দু হতে উত্থিত হবে এবং ডান দিকে সরলাকৃতি হবে, ডান দিকে ঊর্ধ্বগামী এবং সরলাকৃতি হবে। মূলবিন্দু হতে উত্থিত হবে এবং ডান দিকে ঊর্ধ্বগামী ও সরলাকৃতি হবে। আমি কিন্তু 45 ডিগ্রি রেখা বলি নাই, ডান দিকে ঊর্ধ্বগামী এবং সরল আকৃতির হবে। ঠিক আছে, ঠিক আছে, কারণ কারণ ডান দিকে মূলবিন্দু হতে উত্থিত, সাবধান কি বলেছি, মূলবিন্দু হতে উত্থিত, মূলবিন্দু হতে উত্থিত শর্ত কিন্তু মূলবিন্দু হতে উত্থিত। যদি মূলবিন্দুর উপর হতে যদি উত্থিত হয় তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, মূলবিন্দু হতে উত্থিত এবং ডান দিকে ঊর্ধ্বগামী সরলাকৃতি রেখা অর্থের পরিমাণ এবং দাম, অর্থের পরিমাণ যে হারে বৃদ্ধি ঘটে দাম স্তরের একই হারে বৃদ্ধি কি করে, নির্দেশ করে। আচ্ছা, যেমন আমি এখানে দেখো আমার ইয়েতে দেখাচ্ছি, অর্থের পরিমাণ ও এমন হলে দাম স্তর হচ্ছে অপি1, অর্থের পরিমাণ ও এম2 হলে এটা ই1 বিন্দু অনুযায়ী, ই2 বিন্দু অনুযায়ী দাম স্তর হচ্ছে কত, অপি2। অর্থের পরিমাণ ও এম1 হলে ই1 বিন্দু অনুযায়ী দাম স্তর অপি1, অর্থের পরিমাণ ও এম2 হলে ই2 বিন্দু অনুযায়ী দাম স্তর অপি2। অর্থাৎ দেখা গেল যে অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বাড়ে, যেহেতু রেখাটি মূল বিন্দু হতে উত্থিত হয়েছে এবং ডান দিকে ঊর্ধ্বগামী এবং সরলাকৃতি, সেহেতু আমরা নিঃসন্দেহে বলতে পারি এখানে অর্থের পরিমাণ যে হারে বৃদ্ধি পায় দাম স্তর ঠিক সে হারে বৃদ্ধি পায়। আমি তো তোমাকে উদাহরণ দেখিয়েছি না, ওই যে যারা ঢাল কত ছিল 1/5। আচ্ছা, এখন নিচের চিত্রে কি বলেছি, এখন নিচের চিত্রে দাম স্তর এবং অর্থের মূল্যের ভিতরে সম্পর্ক দেখানো হলো, ভ্যালু অফ মানি ইকুয়াল টু 1/p। এখন নিচের চিত্রে দাম স্তর এবং অর্থের মূল্যের ভিতরে কি দেখানো হলো, সম্পর্ক কি দেখানো হলো। ঠিক আছে, নিচের চিত্র, ভালো কথা। এখন আসো, ও এমন যখন অর্থের পরিমাণ হবে, ও এমন যখন অর্থের পরিমাণ হবে, ও এমন এই যে কেটে নিলাম, আন্দাজে বেশি নেওয়ার ক্ষমতা নাই, কম নেওয়ার ক্ষমতা নাই, ও এমন কেটে নিয়েছে। হ্যাঁ, অর্থের পরিমাণ হবে তখন অর্থের মূল্য হবে, হ্যাঁ নিচে লেখবা, যখন অর্থের পরিমাণ ও এমন হবে তখন অর্থের মূল্য হবে VM1 সমান 1/P1। VM1 সমান কত, 1/P1। আমরা কি বলেছি, অর্থের মূল্য হচ্ছে 1/P, আবার এখানে পিটা কত, অর্থের পরিমাণ ও এমন হলে কত, OP1। তাহলে আমি এক কাজ করি, 1/OP1 লিখলাম। ঠিক আছে, 1/OP1। হ্যাঁ, তা আমরা এই ধরি, তাহলে আমি VM1টা কতটুকু ধরলাম, ধরি এতটুকু, VM1 সমান 1/OP1। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কম্বিনেশন বিন্দুটা অর্থের পরিমাণ এবং অর্থের মূল্যের ভিতরে
যে সমন্বয় নির্দেশকারী বিন্দুটা হচ্ছে মনে করি F1, কত F1। হ্যাঁ, যে আমি আবারও বলছি, অর্থের পরিমাণ অয়মান হলে অর্থের মূল্য হচ্ছে ভি, অর্থের পরিমাণ অয়মান হলে যেহেতু দাম স্তর OP1, সেহেতু অর্থের মূল্য VM1 ইকুয়াল টু 1/OP1, যা নিচের চিত্রে নিচের চিত্রে F1, যা নিচের চিত্রে অর্থের পরিমাণ এবং অর্থের মূল্যের ভিতরে সম্পর্ক F1 বিন্দু দ্বারা দেখানো হলো। যা নিচের চিত্রে অর্থের পরিমাণ এবং অর্থের মূল্যের ভিতরে সম্পর্ক F1 বিন্দু দ্বারা দেখানো হলো। ভালো কথা। এরপর আসে অর্থের পরিমাণ কত, OM2। টানো, অর্থের পরিমাণ কত, OM2। ঠিক আছে, অর্থের পরিমাণ হচ্ছে OM2। এখন দেখো, অর্থের পরিমাণ OM2 হলে দাম স্তর হচ্ছে OP2, এবং এক ক্ষেত্রে অর্থের মূল্য হচ্ছে VM2 ইকুয়াল টু 1/OP2। এর অবস্থান যে 1/OP1 এর VM1 এর, কার, VM1 এর, VM1 1/OP1 বলতে পারি, বা সংক্ষেপে VM1, VM1 এর উপরে হবে না নিচে হবে, নিজেরা ঠিক করো, নিজেরা কি করো, ঠিক করো। ঠিক আছে, ভিডিওটা বন্ধ করে নিজেরা কি করে চিন্তা করো, ওপেন করে তারপরে কি করে দেখো। আমি কি বলেছি, অর্থের পরিমাণ OM2 হলে দাম স্তর কত, OP2, দাম স্তর OP2, দাম, অর্থের পরিমাণ OM2 হলে দাম স্তর OP2। এক্ষেত্রে অর্থের মূল্য VM2 সমান 1/P না, মানে 1/ কত, P এর জায়গায় OP2। ঠিক আছে, নিচের চিত্রে VM2 এর অবস্থান, VM2 এর অবস্থান VM1 এর কোথায় হবে, VM1 এর উপরে হবে না নিচে হবে, VM1 এর নিচে হবে। খুবই ইম্পর্টেন্ট কথা লিখেছি, VM1 এর কি নিচে হবে। যদি বুঝতে চাও তাহলে ভালো করে দেখো, VM1টা সমান কত, 1/OP1, VM2 সমান কত, বোঝার জন্য লিখে দিচ্ছি 1/OP2। দুইটা লব কি সেম, 1 1। OP1 আর OP2 কে বড়, OP1 আর OP2 কে বড়, চিত্রের দিকে তাকাও, OP1 আর OP2, OP2 বড়, এই বেচারা বড়, OP1 কি ছোট। তাহলে 1 কে একটা ছোট সংখ্যা দ্বারা ভাগ করি, রেজাল্ট বড় হবে, আর 1 কে বড় সংখ্যা দ্বারা ভাগ করলে রেজাল্ট কি হবে, ছোট হবে। 1 কে হর কি ছোট সংখ্যা, রেজাল্ট বড় হবে। 1 কে হর বড় সংখ্যা, রেজাল্ট কি হবে, ছোট হবে। তাহলে VM1 বড় হবে, VM2 ছোট হবে। তাহলে VM2 এর অবস্থান VM1 এর, VM2 ছোট না, B1 এর কোথায় হবে, নিচে হবে, VM1 এর নিচে হবে, মনে করি এইটা। অর্থাৎ VM2 সমান কত, 1/OP2, অবস্থানটা এটা নিচে হতে বাধ্য। ঠিক আছে, কেউ কেউ বলবে কি ভুল হয়ে গেছে, কি ভুল হয়েছে, যে এখানে তো P2 উপরে আর এখানে P2 কোথায় চলে গেল, নিচে চলে গেল, কত বড় ভুল। আসলে কি, আসলে এখানে P2টা কোথায় পড়েছে, হরে পড়েছে, আর হর বড় হলে মানটা কি হয়ে যায়, কমে যায়। তাহলে VM2টা নিচে বসবে। এক্ষেত্রে অর্থের পরিমাণ M2 এবং অর্থের মূল্য VM2, সরি এখানে এটা M হবে, আমি এক্ষেত্রে অর্থের পরিমাণ কি M2, এক্ষেত্রে অর্থের পরিমাণ M2। ঠিক আছে, এবং অর্থের পরিমাণ M2 এবং অর্থের মূল্য VM2 এর ভিতরে সম্পর্ক F2 বিন্দু দ্বারা দেখানো হলো। কোন বিন্দু দ্বারা, F2 বিন্দু দ্বারা দেখানো হলো। এখন F1 ও F2 বিন্দু যোগ করে একটু বাঁকা করে আঁকবে। ঠিক আছে, এখন F1 ও F2 বিন্দু কি করে যোগ করে
অর্থের মূল্য ভিএম রেখা অঙ্কন করা হলো। এখন F1 ও F2 বিন্দু কি করে যোগ করে অর্থের মূল্য ভিএম রেখা কি একটু বাঁকা করে আঁকবে, সুন্দর করে একটু বাঁকা করে কি করবে আঁকবে, অর্থের মূল্য কি করা হলো, যে ভিএম রেখা কি করা হলো, অঙ্কন করা হলো। এই তো হয়ে গেল। এটা কি করলাম আমরা, ফিশারের তত্ত্বটা কি করলাম আমরা আলোচনা করলাম। কার তত্ত্বটা, আমরা ফিশারের কি তত্ত্বটা কি করলাম আলোচনা করলাম। উপরে চিত্রে দেখলাম অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বাড়ে, আর নিচের চিত্রে দেখলাম কি ওই যে অর্থের পরিমাণটা বেড়েছে, হ্যাঁ, প্রথমে OM1 অর্থের সাথে OP1 কি ছিল দাম স্তর, ফলে অর্থের মূল্য ছিল কত 1/OP1। এই যে অর্থের পরিমাণ আর যে OP1 1/OP1 এর মান এতটুকু ধরে F1 বিন্দুটা বের করেছে। এরপরে অর্থের পরিমাণ বেড়ে OM2 হলো, দাম স্তর বেড়ে OP2 হলো। এই যে OM2 কেটে নিলাম। এখন এই যে OP2 দাম স্তর 1/OP1 এর চেয়ে এই দাম স্তরটা বেশি, ফলে অর্থের মূল্যটা 1/OP2টা কি হয়ে যাবে, এই V1 এর নিচে হয়ে যাবে, কারণ OP1 এর চেয়ে এই OP2টা বড়, ফলে এই মানের চেয়ে এই মানটা ছোট হয়ে যাবে, এটা নিচে অবস্থান করবে। এদিকে অর্থের পরিমাণটা তো এই কম্বিনেশন বিন্দু F2 দেখা গেল। তারপরে আমরা কি দেখলাম শেষ পর্যন্ত, অর্থের পরিমাণ বাড়লে অর্থের মূল্যটা কি হয়ে যায়, কমে যায়। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আমরা অর্থের মানে ফিশারের বিনিময় সমীকরণটা কি করলাম আলোচনা করলাম। ফিশারের বিনিময় সমীকরণটা বিভিন্ন দৃষ্টিকোণ হতে কি হয়েছে সমালোচিত হয়েছে। ফিশারের বিনিময় সমীকরণটা বিভিন্ন দৃষ্টিকোণ হতে কি হয়েছে সমালোচিত হয়েছে। এই একটু আমি সমালোচনাগুলো একটু কি করছি তোমাদের সামনে কি করছি আমি তুলে ধরছি। জি, প্রথমত যে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে অর্থ শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে কি করে কাজ করে, অর্থটা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, কিন্তু অর্থটা যে লেনদেনের মাধ্যম হিসেবে, যে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করা ছাড়াও যে এটা সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে, মূল্যের সংরক্ষক হিসেবে কাজ করে, এবং এটার মাধ্যমে ঋণ পরিশোধ করা যায়, আরও অনেক কাজ এটা কি করে থাকে, সেটা কিন্তু এখানে কি আলোচনা করা হয়নি। এখানে শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, মানে অর্থের কাজটাকে সংকুচিত করে, অর্থের কাজটাকে সংকুচিত করে যে ফিশার তার নগদ লেনদেন তত্ত্বটা কি করেছেন প্রদান করেছেন। আরেকটা যেটা আছে এই তত্ত্বের একটা বড় সমালোচনা, সেটা হচ্ছে যে অর্থের মানে মূল্য নির্ধারণের ক্ষেত্রে এখানে শুধুমাত্র যে অর্থের যোগানটাকে কি করা হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থের পরিমাণটাকে মানে অর্থের যোগানটাকে গুরুত্ব দেওয়া হয়েছে অর্থের মূল্য নির্ধারণের ক্ষেত্রে। কারণ এখানে মনে করা হয়েছে যে অর্থের যোগান বা অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বাড়ে, আর দাম স্তর বাড়লে অর্থের মূল্যটা কি হয়ে যায় কমে যায়। তাহলে অর্থের মূল্যর আগের স্টেজটা হচ্ছে দাম স্তর, আর এই দাম স্তরের সাথে সম্পর্কটাকে শুধুমাত্র অর্থের যোগান বা পরিমাণের সাথে রিলেটেড করা হয়েছে। কিন্তু বাস্তবে দাম স্তর শুধুমাত্র অর্থের যোগানের উপর নির্ভর করে না, দাম স্তর অর্থের চাহিদার উপরও কি হয় নির্ভর করে। কিন্তু ফিশারের বিনিময় সমীকরণে অর্থের চাহিদাটা কিন্তু গুরুত্ব পায় নাই, গুরুত্ব পেয়েছে অর্থের কি যোগান। এই জন্য উনি বলেছেন অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয় দাম স্তরে কি হবে দ্বিগুণ হবে। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর কথা দেখো সমালোচনা যেটা হচ্ছে, ওই যে একটু আগে বলেছি 3 নম্বর সমালোচনা 2 নম্বর কথার লাস্ট লাইন কি বলেছি, ওই যে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর কি হবে দ্বিগুণ হবে, অর্থের পরিমাণ বাড়লে কি হবে দাম স্তর কি হবে এই যে বাড়বে। হ্যাঁ ঠিক আছে, এই যে মানে 3 নম্বর সমালোচনা এই জায়গা থেকে এসেছে যে ফিশার ধরে নিয়েছেন অর্থনীতিতে পূর্ণ নিয়োগ বিদ্যমান, অর্থনীতি কি বিদ্যমান পূর্ণ নিয়োগ বিদ্যমান, যার ফলে কি হয়েছে যে ওই অর্থের পরিমাণ বাড়লে বা দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয়ে যাবে, বা সোজা কথা অর্থের পরিমাণ যে হারে বাড়বে দাম স্তরটা ঠিক কি হবে সে হারে বাড়বে। উনি অর্থনীতিতে পূর্ণ নিয়োগ কি হয়েছেন ধরে নিয়েছেন। কিন্তু অর্থনীতিতে যদি পূর্ণ নিয়োগ যদি না হয় তাহলে অর্থের পরিমাণ যে হারে বাড়বে দাম স্তর ঠিক সে হারে বাড়বে না। কেন বাড়বে না? অর্থনীতিতে যখন
যদি পূর্ণ নিয়োগ যদি না থাকে, পূর্ণ নিয়োগ যদি কি না থাকে, সেক্ষেত্রে যে অর্থের পরিমাণটা যখন বাড়ানো হবে, অর্থনীতিতে অর্থের যোগানটা যখন বাড়বে, তখন দাম স্তর যখন বাড়া আরম্ভ হবে, দাম স্তর তার একসাথে বাড়ে না, আস্তে আস্তে করে বাড়ে। দাম স্তর যখন বাড়া আরম্ভ হয়, তখন যে উদ্যোক্তা মানে উৎপাদনকারী যারা আছে তাদের মুনাফার পরিমাণটা বাড়ে। কারণ তুমি দেখো যে এই কলমটা 55 টাকারই বিক্রি হয়, এখন অর্থনীতিতে অর্থের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এটা এখন 57 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। তাহলে এই কলমের উৎপাদনকারী যে আছে সে অতিরিক্ত 2 টাকা করে পাচ্ছে, তার মুনাফার পরিমাণটা বাড়বে। আর আমরা দেখেছি মুনাফার পরিমাণটা যখন বাড়ে, তখন উৎপাদনকারীরা আরও মুনাফার আশায় সে উৎপাদনের পরিমাণটা কি করে বাড়াতে চায়। আর যেহেতু অর্থনীতিতে পূর্ণ নিয়োগ নাই, বেকারত্ব আছে, অতএব যে শ্রমিকের নিয়োগ বৃদ্ধি করে উৎপাদনটা বাড়ানো হয়। আর যখন অর্থনীতিতে উৎপাদন বাড়ে, তখন সেটা কিন্তু দাম স্তর বৃদ্ধিকে প্রতিহত করে। কাকে? দাম স্তর বৃদ্ধিকে সে কি করে প্রতিহত করে যখন উৎপাদন বাড়ে। দেখো, শীত মৌসুমের প্রথম দিকে সবজির দাম বেশি থাকে, আর মাঝামাঝির সময় যখন সমস্ত সবজিগুলো যখন কোথায় চলে আসে, বাজারে চলে আসে, অদূর ফলনটা বেশি হয়, বাজারে যখন চলে আসে মাঝামাঝি সময়, তখন দাম স্তর কি হয়? কমে আসে। তো মনে রাখবা, সবসময় উৎপাদন বৃদ্ধিটা দাম স্তর বৃদ্ধিকে মানে প্রতিহত করে। তাহলে অর্থনীতি যদি উনি পূর্ণ নিয়োগ ধরেছেন, কিন্তু বাস্তবে অর্থনীতি পূর্ণ নিয়োগ কি থাকে না। তো অর্থনীতি পূর্ণ নিয়োগ যদি না থাকে, তাহলে অর্থের পরিমাণ যখন বৃদ্ধি করা হয়, তখন প্রথম দিকে দাম স্তর বৃদ্ধি উদ্যোক্তাদের মুনাফা বৃদ্ধি করে, উদ্যোক্তারা তখন উৎপাদন কি করে বাড়ায়। এবং যেহেতু অর্থনীতিতে বেকারত্ব আছে, উৎপাদন বাড়ানোর জন্য তারা কি পাবে? যে শ্রমিক পাবে। এবং উৎপাদন বাড়লে গিয়ে তখন দাম স্তর কিন্তু বৃদ্ধির গতিটা কি হয়ে যাবে? কমে যাবে। ফলে অর্থের পরিমাণ যে হারে বাড়ে, দাম স্তর ঠিক সেই হারে বাড়ে না। ঠিক আছে? এমনকি এমনও হতে পারে, উৎপাদন যদি খুব বেশি বাড়ে, দাম স্তর বৃদ্ধিটা কি হয়ে যেতে পারে? স্টপ হয়ে যেতে পারে। এরপরে এর সমালোচনা হচ্ছে 4 নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ফিশার যে দাম মানে অর্থের মূল্য যে হ্রাস পায়, সেটা কারণ কি? দাম স্তর বাড়া। ফিশার দাম স্তর বাড়াটাকে শুধুমাত্র অর্থের পরিমাণের সাথে বা অর্থের যোগানের সাথে কি করেছেন? সংশ্লিষ্ট করেছেন। কিন্তু দাম স্তর শুধুমাত্র অর্থের পরিমাণ বা অর্থের যোগানের সাথে কি সংশ্লিষ্ট নয়। শুধুমাত্র অর্থের পরিমাণ বা অর্থ যোগানের সাথে দাম স্তর সংশ্লিষ্ট নয়। অর্থের পরিমাণটা কনস্ট্যান্ট থাকা অবস্থায় দাম স্তর কি হতে পারে? বেড়ে যেতে পারে। অর্থের পরিমাণটা কি থাকা অবস্থায়? কনস্ট্যান্ট থাকা অবস্থায় দাম স্তর কি হতে পারে? বেড়ে যেতে পারে। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, যে শ্রমিকরা মজুরি বৃদ্ধির জন্য কি করলো? আন্দোলন করলো, মজুরি বৃদ্ধি পেল। এতে কি হতে পারে? যে প্রোডাকশন কস্ট বাড়বে, দাম স্তর বেড়ে যেতে পারে। আবার মনে করো যে পণ্য উৎপাদন করতে হলে শক্তি সম্পদের প্রয়োজন। এখন দেখা গেল যে বিদেশ থেকে যে জ্বালানি তেল আমদানি করা হয়, সেটার মনে করো যে আমদানি মূল্য বেড়ে গিয়েছে, অথবা বিদ্যুৎ উৎপাদনের কস্ট কি হয়ে গেছে? বেড়ে গিয়েছে। ফলে বিদ্যুতের মূল্য কি করতে হচ্ছে? বেশি রাখতে হচ্ছে। তো কারখানার কি হচ্ছে? প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। ফলে দাম স্তর কি হয়ে যেতে পারে? বেড়ে যেতে পারে। তাহলে অর্থের পরিমাণ ছাড়াও বিভিন্ন কারণে দাম স্তর কি হতে পারে? বাড়তে পারে। তারপরে মনে করো যে এই যে আমাদের দেশে মায়ানমারের সমস্যার কারণে কয়েক লাখ রোহিঙ্গা এসে এখানে কি করেছে? আশ্রয় তারা কি করেছে? তারা নিয়েছে। ঠিক আছে? যদিও বৈদেশিক সাহায্য কি এখানে আছে, প্রচুর পরিমাণে বৈদেশিক সাহায্য আছে। মনে করো এই বৈদেশিক সাহায্য যদি না থাকতো, এই রোহিঙ্গা যারা কি করেছে এসে তারা কি করতো? এই দেশের অর্থনীতিতে কি করতো? চাহিদা সৃষ্টি করতো। সে অনুযায়ী যদি প্রোডাকশন যদি কি হয় না বাড়ানো যেত, যদি না বাড়ানো যায়, চাহিদা সৃষ্টি হয়ে গেছে, তখন কি হবে? দাম স্তর কি হবে? বাড়বে। তাহলে যে ফিশার দাম স্তর বৃদ্ধিটাকে শুধুমাত্র অর্থের পরিমাণ বা অর্থের যোগানের সাথে কি করেছেন? সম্পর্কিত করেছেন। উনি বলেছেন অর্থের যোগান বাড়লে দাম স্তর বাড়ে, দাম স্তর বাড়লে অর্থের মূল্য কি কমে। আসলে এই সম্পর্কটা, এই ইকুয়েশনটা সবসময়ের জন্য কি ঠিক নয়, এটা কি সঠিক নয়। ঠিক আছে? জি। তাহলে এগুলো আমি কি বললাম
যে পরিমাণ তত্ত্বের মানে মেজর কি সমালোচনা। আরেকটা যেটা হচ্ছে যে ওনার আলোচনায় যে অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বাড়ে, এটা কার্যকারণ সম্পর্ক, কেন দাম স্তর বাড়ে এটার কিন্তু ব্যাখ্যা কি নেই, জাস্ট বলেছেন অর্থের পরিমাণ বাড়লে কি হয় দাম স্তর বাড়ে, কিন্তু এটার ভিতরে কার্যকারণ সম্পর্ক কি, কেন অর্থের পরিমাণ দাম স্তর বাড়ে, এই ধরনের মানে বিশ্লেষণ ওনার থিওরিতে কি আসে নাই। যেন আমি বললাম যে তোমার এই সুইচটাতে কি করো, টিপ দাও, দেখবে ফ্যান কি চলবে, ব্যাস আমি এতটুকু বলেছি। এখানে এই সুইচটাতে প্রেস করলে ফ্যানটা কেন চলবে, কিভাবে চলবে, কারণ কি, এটা কি বিদ্যুতের মাধ্যমে চলবে না অন্য কোনো মাধ্যমে চলবে, এটা কিন্তু বিশ্লেষণ কি আমি বলি নাই, জাস্ট বলছি প্রেস করো ফ্যান কি হবে চলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ফিশারের তত্ত্বটা তোমাদের সামনে কি করেছি, চিত্র সহ কি করেছি আলোচনা করেছি, কিছু সমালোচনা দিয়েছি। আগামী ক্লাসে ক্যামব্রিজের সমীকরণটা কি করব আলোচনা করব। আর এই জিনিসটা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবে, আমি বারবারে বলছি যে এই রেখাটা 45 ডিগ্রি রেখা হওয়ার কোনো প্রয়োজন নাই, বরং 45 রেখা হওয়াটাই কি ভুল, কারণ 45 ডিগ্রি রেখাতে 45 ডিগ্রি রেখাতে আমরা সাধারণত ব্যবহার করি যে ভূমি দূরত্ব এবং লম্ব দূরত্ব কি সমান দেখানোর জন্য, এবং এটা দেখবে যে আমাদের ভূগে কিন্তু এই 45 ডিগ্রি রেখার কি আছে ব্যবহার আছে, কিন্তু আমরা অনেক সময় না বুঝে যে এটার অতিরিক্ত কি করি ব্যবহার কি করে থাকি। যারা 45 ডিগ্রি রেখার ব্যবহার করতে চান তাদেরকে বলতে হবে যে অর্থের পরিমাণ 1000 কোটি হলে দাম স্তরও কত, এখানে 1000 কোটি টাকা, ঠিক আছে। হ্যাঁ, তবে সায়েন্সের আরেকটা আছে, ফর্মুলা আছে, এই ফর্মুলা দিয়ে আবার যে এটাকে কিছুটা বৈধ করা যায়। হ্যাঁ, সেটা হচ্ছে কি যে আমি বলবো না আমি ভূমিয়ককে 10 গজ সমান কত ধরেছি, 1000 কোটি ধরেছি, আর লম্বককে 10 গজ সমান আমি কি করেছি তোমার ওখানে 1000 কোটি ধরেছি 10 গজ সমান, আর এখানে 10 গজ সমান কত ধরেছি, 1 ধরেছি। অর্থাৎ এখানে 10 গজ সমান 1000 কোটি, আর এখানে 10 গজ সমান কত, 1। হ্যাঁ, তাই এখানে 20 গজ সমান 2000 কোটি, এখানে 20 গজ সমান কত, 2। ঠিক আছে, ক্লিয়ার? জি। আর এটা আরেকটা ব্যাখ্যা, কিন্তু আমরা সাধারণত 45 ডিগ্রি রেখা, আমি জেনারেল কথাটা বলছি, আমরা সাধারণত 45 ডিগ্রি রেখা ব্যবহার করি এই জন্য যে ভূমিয়কের দুইটা চলকের মানের সমতা দেখানোর জন্য কি করি আমরা ব্যবহার করি। আর যেহেতু কখনো অর্থের পরিমাণ আর দাম স্তর কখনো সমান হবে না, কখনো সমান হবে না, বরং দাম স্তর অর্থের পরিমাণের চেয়ে কি হবে, কম হবে। আর দাম স্তর যেহেতু লম্বককে ধরেছি, অর্থাৎ 45 ডিগ্রি রেখা এটা হলে এই দাম স্তর এই যেহেতু এই পি ইকুয়াল ফাংশন রেখাটার নিচে হতে হবে, কারণ দাম স্তরটা 45 ডিগ্রি রেখার নিচে হতে হবে, মানে অর্থের পরিমাণের চেয়ে কে হতে হবে, দাম স্তরটা কম হতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি।